নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে সারা দিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সেই কয়েকটি বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে 21শে জুলাই শহীদ দিবস। কিন্তু এবারকার শহীদ দিবস 21শে জুলাই তুমি কার, এই প্রশ্নটাই কিন্তু চারিদিকে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। 21শে জুলাই একটা সময় আপনারা জানেন যে 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের তখনকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মিছিল কলকাতার বুকে অনুষ্ঠিত হয়। মহাকারণের দিকে সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় তৎকালীন সেই সময় বাম সরকার ছিল, বাম সরকারের পুলিশের গুলিতে বলা হয় যে 13 জন যারা আন্দোলনকারী তাদের মৃত্যু হয়েছে। এবং বেসিক্যালি এই যে 21শে জুলাই, এই 21শে জুলাই এটা কিন্তু যুব কংগ্রেসের একটা আন্দোলন। কিন্তু পরবর্তীকালে 1997 সালের শেষ দিকে যখন দল ত্যাগের কথা ঘোষণা করলেন বর্তমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 1998 সালে তিনি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তারপর থেকেই কার্যত কংগ্রেসের হাত থেকে তিনি এই 21শে জুলাই শহীদ দিবস ছিনিয়ে নেওয়ার জন্য তৎপর ছিলেন। এবং দেখুন, পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসার পর ক্রমাগত কংগ্রেস ক্ষয়িষ্ণু হতে শুরু করলো। ফলে একটা সময় যে যুব কংগ্রেসের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়েছে যেটা বলা হয়, আর সেই তার হ্রাস কিন্তু নিয়ে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বছর ভরের মধ্যে সবচাইতে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল এই 21শে জুলাই শহীদ দিবস। প্রতি বছর ক্ষমতায় থাকাকালীন প্রতি বছর তৃণমূল সুপ্রিমো এবং তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতেন কলকাতার বুকে। লাখো লাখো সমাবেশে সেখানে সারা রাজ্য থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা সেই 21শে জুলাইয়ের মঞ্চে যোগ দিতেন। কিন্তু সেই যে 21শে জুলাইয়ের মঞ্চ কার্যত একটা চাঁদের হাটে পরিণত হতো। কে থাকতেন না সেখানে? পশ্চিমবঙ্গের নামি দামি একেবারে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিশিষ্ট লেখক শিল্পী সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ঘিরে রাখতেন সেই সময়। একটা কথা বিরোধীদের পক্ষ থেকে তখনও বলা হচ্ছিল এবং এখনও বলা হয় যে কার্যত সেটা শহীদ দিবসের মঞ্চ কোনোবারই হয়ে উঠতে পারেনি, সেটা একটা উৎসবের মঞ্চ। এবং এই যে শহীদ, যে 13 জন শহীদের যে রক্ত ঝরে পড়েছিল মানে কলকাতার রাজপথে, তাদেরকে কার্যত উপেক্ষা করে এটা একটা ক্ষমতা প্রদর্শনের একটা মঞ্চ হিসাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছিল বলে কিন্তু তখনও অভিযোগ উঠেছিল এবং এখনও সেই অভিযোগটা উঠছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতিতে 2026 বিধানসভা নির্বাচনের পরে যে পালাবদল ঘটে গেল, সেই পালাবদলের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যে সাজানো বাগান সেটা কার্যত তছনছ হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, দলের রাশ ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরে গিয়েছে। দেখুন, মানে প্রায় 80-র ওপরে বিধায়ক তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেই দলকেও কিন্তু নিজের দিকে আর ধরে রাখতে পারলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মানে একেবারে যে মানে একটা বিদ্রোহী শিবির তৈরি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের, যার চলতি নাম বলা হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। সেই কংগ্রেসে ইতিমধ্যেই 75 জনেরও বেশি বিধায়ক যোগ দিয়েছেন। একটা সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, কার্যত যাদের ওপর ভরসা করছিলেন, অন্ধের মতো ভরসা করেছিলেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে এই মুহূর্তে মানে একদা বাম শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সেই ঋতব্রতপন্থী শিবিরে নাম লিখিয়েছেন। জাভেদ খান বলুন, একেবারে স্বর্ণকমল সাহা বলুন, সকলেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন। এবং এখন যে পরিস্থিতি, যে আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন, সেই 21শে জুলাই এবার কারা করবে। ইতিমধ্যেই এই সভা করার পারমিশন পেয়ে গিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। তারা ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে মেয়ো রোডে তারা শহীদ দিবস পালন করবেন এবং তারা যে সভাস্থল সেটা পরিদর্শন তাদের কমপ্লিট, এবং সেখানে কিভাবে করা যায় এবং
যেটা বারংবার ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা শহীদ দিবস পালন করা হবে, উৎসব নয়। এতদিন ধরে যেটা করা হতো সেটা উৎসব, সেখানে চাঁদের হাট বসতো টলিউড ইন্ডাস্ট্রির, সেখানে শহীদদের তর্পণটা কার্যত একঘরে হয়ে যেত, পেছন সারিতে থেকে যেত। কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস বারবার বলছেন যে এবার তারা প্রকৃত অর্থে শহীদ দিবস পালন করবে, তার প্রস্তুতি শেষ। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কি করবেন এখনো কিন্তু উত্তরটা পরিষ্কার নয়। তবে তৃণমূল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন কুণাল ঘোষ, তিনি জানাচ্ছেন যে এই যে শহীদ দিবস তার মূল উৎস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তাকে বাদ দিয়ে 21শে জুলাইয়ের শহীদ দিবস কোনো মতেই সম্ভব নয়। ঋতব্রতপন্থীরা যেটা করছে সেটা লোক দেখানো। কালীঘাট তৃণমূলপন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তারাই আসল তৃণমূল, তাদেরই অধিকার রয়েছে এই শহীদ দিবস পালন করবার জন্য। এখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কোথায় কিভাবে করবে সেই অবস্থান এখনো স্পষ্ট নয়। এর মধ্যে কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস আসার পর এই যে 21শে জুলাইয়ের মঞ্চটাকে কার্যত দল পরিবর্তনের একটা মঞ্চ তৈরি করে ফেলেছিল। প্রতিটা 21শে জুলাইয়ের মঞ্চে বিরোধী দলকে ভাঙিয়ে এই সভায় যোগ দেওয়া হতো, ফলে কার্যত বাম এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই সর্বগ্রাসী আগ্রাসনের ফলে কোণঠাসা হয়ে পড়েছিল। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই কোণঠাসা, তিনি যখন একেবারে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন, সেই জায়গায় নিজেদের ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে কিন্তু এবার অবতীর্ণ হতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার নেতৃত্বে তারা শহীদ মিনারের পাদদেশে কিন্তু শহীদ দিবস পালন করবে। সভাস্থল তারা আজকে ঘুরে দেখেছেন এবং আজকে শুভঙ্কর বাবু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে কংগ্রেসের সভায় এসে শ্রদ্ধা জানাতে পারেন শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছিলেন, কংগ্রেসের ক্ষমতাকে ক্ষুণ্ণ করে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের নামে শহীদ দিবসকে চালানোর যা ভুল করেছেন, যদি সেই কংগ্রেসের প্ল্যাটফর্মে গিয়ে তিনি যদি শহীদদের শ্রদ্ধা জানান তাহলে সেই পাপ কিছুটা কমতে পারে, তিনি মানসিকভাবে শান্তি পেতে পারেন। বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখন দেখার যে দলের অভ্যন্তরে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কালীঘাটপন্থী তৃণমূলদের হয়ে শহীদ দিবস পালন করবেন, নাকি শুভঙ্কর বাবুদের কথায় ডাক শুনে তিনি তার পূর্বের দলে ফিরে গিয়ে যাবেন। সেই রকম কি কোনো একটা সিনারিও আগামী দিনে তৈরি হতে পারে? জল্পনা শুরু হয়েছে শুভঙ্কর বাবুর আজকের এই কথা বলার পর। সবটাই নির্ভর করছে 21শে জুলাইয়ের যে সভামঞ্চ, সেখানে কিভাবে এই শহীদ দিবস পালন তারা করছে। ফলে 21 তারিখের শহীদ দিবস রাজ্য রাজনীতির ক্ষেত্রে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে, অন্তত এই প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে বিজেপি নেতৃত্ব এই শহীদ দিবসকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ। বিজেপি নেতৃত্বের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস শহীদ দিবসের নামে বরাবরই প্রতারণা করেছেন। কেন কথাটা বলা হচ্ছে? কারণ 1993 সালের 21শে জুলাই বাম আমল চলছে, তখন মুখ্য সচিব রাজ্যের মনীশ গুপ্ত। বলা হচ্ছে যে তার নির্দেশে নাকি গুলিটা চলেছিল, এমনটাই অভিযোগ শোনা যায়। কিন্তু ক্ষমতায় আসার পর এই মনীশ গুপ্তকে, যার বিরুদ্ধে এই শহীদদের এই গুলি চালানোর অভিযোগ, তাকেই তিনি ক্যাবিনেটে স্থান দিয়ে দিয়েছিলেন। তার বিরুদ্ধে ফাইল ছিল, সেই ফাইল পর্যন্ত খোলা হয়নি। ফলে শহীদ দিবস লোক দেখানো শহীদ দিবস তৃণমূল কংগ্রেস পালন করত। এই তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই শহীদ দিবস পালন করবার, বিজেপি নেতৃত্বের দাবি। ফলে সব মিলে আমাদেরও নজর থাকবে 21শে জুলাই রাজ্য রাজনীতিতে কি নতুন কোনো কিছু ঘটতে চলেছে, নতুন কিছু সম্ভাবনার কি জন্ম হতে পারে 21শে জুলাইকে ঘিরে। নজর থাকবে সেদিকেও। আমাদের পরের যে বিষয়টি আজকে আলোচনা করব, দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই যখন বাজেট পেশ হয় সেখানেই তিনি জানিয়েছিলেন যে রাজ্যের যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্কুলের প্রায় 51,61,000 পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হবে। আগে বরাদ্দ কত ছিল? আগে এই সমস্ত স্কুলগুলিতে বরাদ্দ ছিল মাত্র 6 টাকা 78 পয়সা।
তো এই 6 টাকা 78 পয়সা বর্তমানের মূল্যবৃদ্ধির যুগে কিভাবে এই ছোট ছোট শিশুদের মুখে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া সম্ভব ছিল? বলা হচ্ছিল ডিম খাওয়াতে হবে। তো একটা ডিমের দাম যদি 8 টাকা হয়, তার আনুষাঙ্গিক আরও সবজি আছে, জ্বালানির খরচা রয়েছে, সব মিলিয়ে কোনোভাবেই কি সেটা সম্ভব হচ্ছিল? এই বিষয়টি অনুধাবন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এক ধাক্কায় এই বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। 10 টাকা এই বরাদ্দ তিনি বাড়িয়ে দিয়েছেন রাজ্যের প্রায় 51,61,000 পড়ুয়াদের জন্য। এবং শুধু তাই নয়, এই মিড ডে মিলের সঙ্গে যে সমস্ত রাঁধুনি বা সহায়িকা যারা যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে যাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি, বেতন বৃদ্ধি হয়নি, তাদেরকেও কিন্তু এই সরকার এই মিড ডে মিলের রাঁধুনি এবং সহায়িকাদের বেতন বৃদ্ধি করে দিয়েছে এই বাজেটে। এবং 1 আগস্ট থেকে এই যে সিদ্ধান্ত কার্যকরী হবে সে বিষয়ে কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 1 আগস্ট থেকে যে নোটিশ জারি করা হয়েছে এবং যেটা বাজেটেও বলা হয়েছিল যে একদম রাজ্যের প্রাক এবং প্রাথমিক স্কুলের যে ছাত্রছাত্রীদের মুখে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়ার লক্ষ্যেই সরকার কিন্তু এই বরাদ্দটা 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 10 টাকা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আশা করা যায় এর ফলে ছাত্রছাত্রীদের কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছানোর কাজটা অনেকটাই সহজতর হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আজকে নোটিশ জারি করা হয়েছে, সেটি হচ্ছে হাসপাতালের রোগীরা তাদের 3 বেলা খাবার দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতার একটি খুব দামি সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। সেই হাসপাতাল পরিদর্শন করে আসার পর তিনি অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যে রোগীদের যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারে দেখে তিনি একেবারে হতবাক হয়ে গিয়েছেন। তেলটালা ঝোল, ওই কুমড়োর ছক্কা, এর বাইরে রোগীদের আর কিছু খাবার দেওয়া যাচ্ছিল না। তিনি স্বভাবতই দায়িত্বপ্রাপ্ত যারা সেখানে আধিকারিক, হাসপাতালের আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলেন যে এত নিম্নমানের খাবার কেন দেওয়া হচ্ছে রোগীদের। কর্তৃপক্ষ জানান যে এই রোগীদের জন্য এই বর্তমান মূল্যবৃদ্ধির যুগে বরাদ্দ হচ্ছে 56 টাকা 64 পয়সা। 56 টাকা 64 পয়সা হচ্ছে বরাদ্দ এই রোগীদের জন্য। তাতে 3 বেলা খাওয়াতে হবে। তাতে যা হবার তাই, রোগীদের মুখে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া কোনোভাবেই সম্ভবপর হচ্ছিল না যারা এই খাদ্য সরবরাহের দায়িত্বে ছিলেন। সেখান থেকে ঘুরে আসার পরেই তিনি রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তাকে পরিষ্কার বলেন যে এই ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করতে হবে, তাদের কাছে যাতে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া যায়। কারণ হাসপাতালে গর্ভবতী মহিলা তারাও ভর্তি থাকেন, পোস্ট যে ডেলিভারি তারাও থাকেন, অনেক রুগী থাকেন। কারণ দেখুন, এই সরকারি হাসপাতালে একেবারে বড় লোকরা সেখানে যান না, সাধারণ গরিব মানুষেরা চিকিৎসার প্রয়োজনে এই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান, কিন্তু তাদের কাছে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছিল না, কারণ বাজেট কম ছিল। আজকে সেই নির্দেশিকা জারি করে বলা হলো যে এটা 56 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 110 টাকা করা হলো। অর্থাৎ এই যে বাড়ানোর পরিমাণটা প্রায় দ্বিগুণ করা হলো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রেসমিট করে যে এর ফলে 3 বেলা রাজ্যের প্রতিটি হাসপাতালের যারা চিকিৎসাধীন রোগী তাদের কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে এই যে আজকে দুটো সিদ্ধান্ত নিয়ে সরকারের যে নোটিশ জারি করা হলো, কার্যক্ষেত্রে একদিকে প্রাথমিক স্কুলের পড়ুয়া যারা তারা যেমন উপকৃত হবেন, পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যে রোগীরা রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন বর্তমান রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে। দেখুন, আরেকটি বিষয় নিয়ে একটু আজকে আলোচনা করি যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে বিগত সরকারের আমলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আপনি এসএসসি বলুন, পুরনিয়োগ দুর্নীতি বলুন, একের পর এক দুর্নীতি, কোটি কোটি টাকার খেলা হয়েছে। সাধারণ মেধাকে অস্বীকার করা হয়েছে, মেধা তালিকাকে অস্বীকার করে পেছনের দরজা দিয়ে টাকার বিনিময়ে মেধাহীনদের স্থান করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। ফলে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে তদন্তের কাজ
বিজেপি ক্ষমতায় আসার আগেও বলেছিলেন, এবং ক্ষমতায় আসার পর বর্তমান রাজ্য সরকার সেই তদন্ত যে শুরু করবেন তার আজকে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এবং এই তদন্তের মাথায় একজন আইপিএস অফিসার থাকবেন, এবং পাশাপাশি হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু তাকে এই দায়িত্বে রাখা হয়েছে। তার নেতৃত্বে সরেজমিনে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা কিন্তু তদন্ত শুরু হয়ে যাবে, এবং এই তদন্ত শুরু হলে কেঁচো খুঁড়তে যে কেউটো বেরোবেই এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ যেদিকেই তাকানো গিয়েছে গত মানে রাজ্য সরকারের আমলে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কোর্টের পর কোর্টে যেতে হচ্ছে, এবং এই কোর্টের সওয়াল জবাব আটকাতে রাজ্য সরকারের কোষাগার থেকে মানে কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল বিগত সরকারের আমলে। ফলে বর্তমান রাজ্য সরকার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দিয়েছেন, তাতে করে যারা এই দুর্নীতির সঙ্গে সরাসরিভাবে সংযুক্ত তাদেরকে খুঁজে বের করা অত্যন্ত সহজ হবে, এবং আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে শাস্তি প্রদান সেই কাজ যে ত্বরান্বিত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আজকে প্রেসদের সামনে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি একটা বলেছেন যে আগামীতে যদি কয়েকজন উপাচার্যকে প্রেসিডেন্সি, দমদম, আলিপুরের মতো সেন্ট্রাল জেলে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তিনি কি আগাম কোনো ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী? এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন দুর্নীতির অভিযোগ বারংবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এবারে কি তাহলে সেদিকেও হাত বাড়াতে চাইছেন রাজ্য সরকার নিযুক্ত তদন্ত কমিটি? আমাদের নজর থাকবে সেদিকেও। আজকের অনুষ্ঠান শেষ করব আর একটি বিষয় নিয়ে। দেখুন, খুব ইন্টারেস্টিং এই বিষয়টি। দীর্ঘ প্রায় 20 বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। যেটা জানা যাচ্ছে যে আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একেবারে মৌলবাদ বিরোধী কবি ও সাহিত্যিকদের নিয়ে এটি আয়োজিত সভা রয়েছে, এবং সেখানে তসলিমা নাসরিন, যিনি দীর্ঘদিন ধরে প্রায় 2 দশক ধরে কলকাতায় আসতে পারেননি, তিনি সেখানে যোগ দেবেন। 31 তারিখে তার কলকাতায় আসবার কথা রয়েছে। যদি একটু অতীতের দিকে তাকানো যায় যে 2007 সালে তার বামফ্রন্ট সরকারের আমল চলছে তখন, এবং তার বিতর্কিত একটি লেখাকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক হিংসাত্মক আন্দোলন ও আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল। সেই সময় বাধ্য হয়েই কলকাতা ছাড়তে হয় তসলিমা নাসরিনকে। তারপর থেকে গত 2 দশকে বহুবার তার কলকাতায় ফেরার চেষ্টা হলেও নিরাপত্তাজনিত কারণে তিনি পা রাখতে পারেননি। তবে এবারে সেকুলার মিশন অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের যৌথ আমন্ত্রণে তিনি শহরে আসছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? জানানো হয়েছে মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং বাক স্বাধীনতার সপক্ষে আপসহীন অবস্থানের প্রতি সম্মান জানিয়েই তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। এখন 2007 সালের পর প্রায় দীর্ঘ 20 বছর পর তিনি আবার কলকাতার মাটিতে পা দিয়ে কি বার্তা দেবেন তসলিমা নাসরিন, সেদিকেও নজর থাকবে বাংলার বুদ্ধিজীবী এবং সাহিত্যিক মহলের। তবে পরিবর্তনের মানে আমলে রাজ্যে একটা সরকার যাওয়ার পর আরেকটি সরকার, বিজেপি সরকার এখন পশ্চিমবঙ্গে চলছে, সেই সরকারের আমলে একটা সময় নির্বাসিত তসলিমা নাসরিন কলকাতার রবীন্দ্র সদনে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভাববার অবকাশ রয়েছে, এবং তিনি কি বক্তব্য রাখেন তসলিমা নাসরিন সেই সভায়, সেদিকেই তাকিয়ে রয়েছে কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী এবং সাহিত্যিক মহল। আমাদের আজকের দৃষ্টিকোণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ সেই অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার।